আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আর্টিকেল লাস্ট পার্ট। ঠিক আছে, তো আমরা আর্টিকেল এখন অবধি কতটা কমপ্লিট করেছি? দেখো, ইনিশিয়ালি আমরা 1 থেকে 51 এ অবধি কমপ্লিট করেছি। ঠিক আছে, দুটো পার্টে। দেন আমরা কমপ্লিট করেছি তোমার পার্ট 5 অ্যান্ড পার্ট 6। এটা হয়তো 3টে পার্টে আমরা কমপ্লিট করেছি। এবং এরপরে হচ্ছে আমাদের আলটিমেটলি পার্ট 6, মানে আমরা কতদূর কমপ্লিট করেছি বলা যায় 233 অবধি আমরা কমপ্লিট করেছি। 233 মানে হচ্ছে তোমার ওই ডিস্ট্রিক্ট কোর্ট অবধি, মনে পড়ছে সবার? আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পার্ট পার্ট 8-এ। পার্ট 7 বলে কিছু নেই, পার্ট 8। তো পার্ট 8 অ্যাকচুয়ালি কি? পার্ট 8 হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি। তাহলে ইউনিয়ন টেরিটরি নিয়ে আমরা যেটা, সেটা হচ্ছে পার্ট 8। তো পার্ট 8-এর জন্য আমাদের আর্টিকেল খুব একটা নেই, একটাই আর্টিকেল আমরা পড়বো, আর্টিকেল 239। আর্টিকেল 239। আর্টিকেল 239 মানে কি গো? মানে হচ্ছে আলটিমেটলি তুমি যদি কোনো ইউনিয়ন টেরিটরিকে রুল করতে চাও, তাহলে তোমার কি লাগবে? একটা অ্যাডমিনিস্ট্রেটর লাগবে না? অ্যাডমিনিস্ট্রেটর লাগবে, ব্যাস ওইটুকুই। যেমন আমরা জানি কোনো একটা স্টেটকে আমরা রুল করতে গেলে চিফ মিনিস্টার যেমন লাগে, গভর্নর লাগে, তেমনি ওখানে তো চিফ মিনিস্টার গভর্নর হয় না, ওখানে অ্যাডমিনিস্ট্রেটর হয়। তাহলে অ্যাডমিনিস্ট্রেটরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে মেইন ফান্ডা। তাহলে আমার একটাই আর্টিকেল আমরা পড়বো পার্ট 8 থেকে। আচ্ছা, পার্ট 9 আর পার্ট 9A কে আমরা পাশাপাশি রেখে পড়ার চেষ্টা করব। পার্ট 9 অ্যান্ড পার্ট 9A। ঠিক আছে। আচ্ছা, পার্ট 9কে আমরা সবাই জেনে রেখে বলা হয় পঞ্চায়েত। পঞ্চায়েত, আর এটাকে আমরা বলি মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি। আচ্ছা, মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতকে যদি পাশাপাশি রেখে পড়া যায়, তাহলে এটাকে আমরা কি কি পড়বো? দেখো, বেসিক্যালি এটা হচ্ছে 243 আর্টিকেল নিয়েই ব্যাখ্যা করছে। 243 ABCDEFGH প্রচুর রয়েছে। তো এখান থেকে আমরা কি কি পড়বো? দেখো, পঞ্চায়েত আগে 243 থেকে শুরু হচ্ছে আর্টিকেল, তাহলে 243 থেকে শুরু হবে। নেক্সট আমরা বলো তো আমাদের ফ্যাটে দ্রব্য ভিটামিনগুলো কি কি? আমরা জানি A D E K না, তাহলে আমরা পড়বো সেই কটা ভিটামিন। এ, বা সরি, ফ্যাটে দ্রব্য বলা উচিত নয়, অ্যাকচুয়ালি বলা উচিত যতগুলো ভিটামিন আমরা পড়ি, কি কি পড়ি? A B C D E K না? ফ্যাটে দ্রব্য বলা উচিত নয়, ফ্যাটে দ্রব্যটা অন্য শর্ট ফর্ম। 243 E K, তাই না? এই কটাই তো পড়ি। A B C D E K, এই কটাই তো আমার ভিটামিন আছে। তো যে কটা ভিটামিন সে কটা আমরা পড়বো ABCDEK। তাহলে কি কি আর্টিকেল পড়বো? ইজি হয়ে গেল আমার পক্ষে, ABCDEK। ঠিক আছে, তাহলে 243, তারপরে ABCDEK। ঠিক। আচ্ছা, এদিকে আমরা পড়বো কোথা থেকে? 243 এর পি থেকে পর পর পড়বো। 243 পি, কিউ, 243 আর, 243 এস, 243 টি, 243 ইউ, আর লাস্টে 243 ZA। তো দেখো, এখানে এই কটা পুরো পর পর রয়েছে, PQRSTU আর ZA। তাহলে এই কটা আর্টিকেল পড়বো, ইজি হয়ে গেল না? ABCDEK আর পি থেকে ইউ অবধি পুরোটা, আর লাস্টে গিয়ে জেড পড়বো, একদম লাস্টে, মাঝেরগুলো বাদ। জেড আর ZA ক্লিয়ার? জেড বলতে ZA। দেখো, এখানে এখানে তোমার একটু মাথায় রাখতে হবে যে এখানে দুটো এক্সেপশনাল রয়েছে। 243 এক্সেপশনাল রয়েছে কার সাথে? কার সাথে? 243 এর সঙ্গে। 243 এর সঙ্গে। আচ্ছা, আমার বানান আমি কি লিখি জানো? এস। আমার ছোটবেলায় বানানটা ভুলই লেখা হয়েছে। ভুল মানে অনেকে লেখে SAURAV, অনেকে মানে ম্যাক্সিমাম SOURAV লেখে। তো আমার পরিবার থেকে SAURAV লিখেছিল। তো তার মানে কি, আমার বানানের দুটো প্রথম যে ওয়ার্ড
বা লেটার, সেই দুটোতেই গন্ডগোল আছে। তার জন্য বানানটা দেখো, সেই জন্য এসেও গন্ডগোল আছে, এতেও গন্ডগোল আছে। তো মাথায় রাখবে স্যারের বানানের প্রথম দুটো লেটারে গন্ডগোল, তো আমার এই পুরো ইয়েতে গন্ডগোল আছে। দেখো প্রথমত হচ্ছে, প্রথমটা তো কোনো প্রবলেমই নাই, ডেফিনেশন, ডেফিনেশন অফ পঞ্চায়েত অ্যান্ড ডেফিনেশন অফ মিউনিসিপ্যালিটি, ডেফিনেশন অফ পঞ্চায়েত আর ডেফিনেশন অফ মিউনিসিপ্যালিটি। এরপরে আমরা কোথায় চলে যাচ্ছি দেখো, এরপর একটা শর্ট ফর্ম বলে দিচ্ছি, সিসিআরডিএক্স, সিসিআরডিএক্স। আচ্ছা তুমি ধরো আরডিএক্স কেউ বোমা, ধরো কোনো একজন মা জানতে পারলেন তার ছেলে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তাহলে তিনি এটা জানার পরে তার ছেলেকে কি কখন ধরতে পারলেন ছেলে আরডিএক্স বা বোমা তৈরি করছে বা তার কাছে বোমা রয়েছে, আরডিএক্স ও বোমা। তো ওনার মা দেখতে পেলেন যে ওই বাচ্চাটা বা ওই ছেলেটা আরডিএক্স নিয়ে কাজ করছে। তখন উনি খুব বৃতৃষ্ণার সঙ্গে একটা অড উচ্চারণ করলেন, ছি ছি আরডিএক্স, মানে আমি ভাবতেও পারিনি, বলে না ছি ছি কি বাজে ব্যাপার, তুই এটা করলি, এরকম একটা ব্যাপার। তাই শর্ট ফর্মটা হচ্ছে সিসিআরডিএক্স, মানে ছি ছি তুইও আরডিএক্স নিয়ে শেষমেশ সেই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হলি, তাই মাথায় রাখবে সিসিআরডিএক্স। তো এই শর্ট ফর্মটা এক্সেপশনটা বাদে হবে, সি সি আর ডি এক্স, এক্স মিনস মাথায় রাখবে ইএক্স, বলে না এক্স বয়ফ্রেন্ড, এক্স প্রেসিডেন্ট, এক্স গার্লফ্রেন্ড, এরকম ইএক্স। সিসিআরডিএক্স মানে সিসিআরডিএক্স, এক্স মানে ইএক্স। তো এখানে এক্সেপশনালটা বাদ দিয়ে হবে কি কি, সিসিআরডিএক্স, এক্স মানে ইএক্স। ক্লিয়ার সবার কাছে? তাহলে দেখো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কনস্টিটিউশন, প্রথমটা কনস্টিটিউশন, সি ফর কনস্টিটিউশন। নেক্সট কম্পোজিশন, নেক্সট ফর কম্পোজিশন, আর ফর রিজার্ভেশন, আর ফর রিজার্ভেশন, ডি ফর ডিউরেশন, ডি ফর ডিউরেশন, আর এক্স মানে ই ফর ইলেকশন। তাহলে কনস্টিটিউশন, কম্পোজিশন, রিজার্ভেশন, ডিউরেশন, ইলেকশন অফ পঞ্চায়েত সবটা আমরা পেয়ে গেলাম। সেম কনস্টিটিউশন, কম্পোজিশন, কম্পোজিশন, রিজার্ভেশন, ডিউরেশন, এন ইলেকশন, ইলেকশন। আর এস হচ্ছে কি আর এ হচ্ছে কি, এই দুটো আলাদা। এ মানে হচ্ছে গ্রাম সভা, এ মানে গ্রাম সভা। আমরা যখন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পড়বো তখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। গ্রাম সভা হচ্ছে সব থেকে লোয়েস্ট ইউনিট অফ আ পঞ্চায়েত সিস্টেম। গ্রাম সভা হচ্ছে সব থেকে, মানে গ্রাম সভা মানে একটা লিস্ট অফ ভোটার্স অ্যাকচুয়ালি। আর এটা কি, এটা হচ্ছে, এটা এটা হবে তোমার মেইনলি কি, ওয়ার্ড কমিটি, ওয়ার্ড কমিটি, ওয়ার্ড কমিটি। তাহলে কি, একটা গ্রাম সভা আর এটা হচ্ছে ওয়ার্ড কমিটি। ক্লিয়ার? গ্রাম সভা আর একটা ওয়ার্ড কমিটি দুটো আলাদা আলাদা, শুধু গ্রাম সভা ওয়ার্ড কমিটি মাথায় রাখবে। তো চলো কিভাবে আমরা জিনিসটাকে মুখস্থ করলাম, কিভাবে পড়লাম। আমরা পড়লাম 243, আমরা পড়লাম 243, তারপরে কি ভিটামিন এ বি সি ডি ই কে, ইজি। শুরু হচ্ছে 243 পি থেকে, কিউ আর এস টি ইউ আর একটা লাস্ট জেড এ। কি এখানে ডেফিনেশন, এখানেও ডেফিনেশন, তারপরে সৌরভ এস এ, এই দুটোই গন্ডগোল আছে, বাকিটা সি সি আর ডি এক্স, এক্স মানে ইএক্স, সি সি আর ডি এক্স মানে ইএক্স। কনস্টিটিউশন, কম্পোজিশন, রিজার্ভেশন, ডিউরেশন, ইলেকশন, কনস্টিটিউশন, কম্পোজিশন, রিজার্ভেশন, ডিউরেশন, ইলেকশন অ্যান্ড ডেফিনেশন। ইজি না জিনিসটা? তাহলে আমরা সহজেই মুখস্থ করে নিতে পারলাম। নেক্সট চলে যাচ্ছে আমরা পার্ট, এটা কত 9 হয়ে গেল, পার্ট 10। পার্ট 10 আমরা একটাই আর্টিকেল পড়ব 244। তো আমরা এমনি যেটা পার্টে পড়ি সেটাই আর কি, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল, যে এরিয়াগুলো রয়েছে না, শিডিউল এরিয়া, সেই এরিয়াগুলো নিয়ে আমরা করব। তাহলে আমরা এখানেও একটা পড়েছি,
এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করেছি, বা অ্যাডমিনিস্ট্রেশনটা কি করে যাবে, অ্যাকচুয়ালি ইউনিয়ন টেরিটরির অ্যাডমিনিস্ট্রেশন কি করে হবে, ভায়া দ্য অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরি, অ্যাডমিনিস্ট্রেশন করে দাও তাহলে সুবিধা হবে। এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরি, এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, ব্যাস হয়ে গেল। তাহলে একটা একটা গ্যাপ দিয়ে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবার কাছে এইটুকু? কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম নেই? তাহলে পার্ট 10 হয়ে গেছে, আমরা চলে যাব এবার পার্ট 11-এ। পার্ট 11-এ চলে যাব, ঠিক আছে? আচ্ছা, খুব ভাইটাল একটা মানে কনসার্ন নিতে হবে, তোমাদের মাইন্ডে রাখতে হবে এইগুলো, যে টু, এটা কত 44-এ শেষ হয়েছে, 45 থেকে হবে 245। 245-এর পরে আমরা কি পড়বো, 248, 249, 250, 251 আর 263। এই হচ্ছে আমার 11 নাম্বার পার্টের আর্টিকেল। 245, 248, 249, 250, 251 অ্যান্ড 263। ক্লিয়ার? দেখো খুব মাথায় রাখতে হবে, পার্ট 11 কি নিয়ে ডিল করছে সেটা সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তোমার যে সেন্টার স্টেট যে রিলেশনশিপ, সেন্টার অ্যান্ড স্টেট যে রিলেশনশিপ, সেটা নিয়ে ডিল করছে। তাহলে 245 যে সেন্টার স্টেট রিলেশনশিপ নিয়ে ডিল করছে সেটা কি? চলো তাহলে এখানে কি হবে, 245-এর সেই রিলেটেডই প্রথম আর্টিকেল হবে। এটা হচ্ছে আমার এসএল, স্টেট লেজিসলেচার অ্যান্ড পার্লামেন্ট এর যে ল মেকিং যে পাওয়ার সেটা দেওয়া হচ্ছে। তাহলে ল মেকিং পাওয়ার অফ স্টেট লেজিসলেচার অ্যান্ড পার্লামেন্ট, বা স্টেট অ্যান্ড পার্লামেন্টের যে ল তৈরির ক্ষমতা রয়েছে সেটা আমরা একে দিচ্ছি, তবেই কিনা সে পাওয়ারটাকে তুমি ডিস্ট্রিবিউট করতে পারবে, তাই না? তাহলে স্টেট লেজিসলেচার অ্যান্ড পার্লামেন্টের পাওয়ারের ডিস্ট্রিবিউশন, বা তুমি বলতে পারো যে ল তৈরি করার পাওয়ার রয়েছে। আচ্ছা, ল তৈরি করার পাওয়ার কিরকম রয়েছে সেটা তোমরা জানো, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের থ্রু দিয়ে পড়েছো তোমরা। কি কি তিনটে লিস্ট আমরা পড়েছি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট, ইউনিয়ন লিস্টের উপর ল তৈরি করার ক্ষমতা পার্লামেন্টের, স্টেট লিস্টের উপর ল তৈরি করার ক্ষমতা স্টেটের, অ্যান্ড কনকারেন্ট লিস্টের উপর ল তৈরি করার ক্ষমতা বোথ স্টেট অ্যান্ড ইউনিয়নের। এটা আমরা সবাই জানি। 245। আচ্ছা, 248 যদি আমরা দেখি তাহলে কি হবে, আমরা পড়েছিলাম এটাকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার। কি বলা হয়, রেসিডুয়ারি পাওয়ার। রেসিডুয়ারি পাওয়ার, আচ্ছা রেসিডুয়ারি পাওয়ার মানে ধরো আমরা এখানে পড়েছিলাম যে কিছু রয়েছে, যে এতগুলো আইটেমগুলো ডিফাইন করা ছিল না আমাদের, যেমন 996152। এই যে যে এতগুলো তোমার ডেটা রয়েছে, যে ডেটা পয়েন্টের উপরে বেস করে ইউনিয়ন লিস্টের উপরে ইউনিয়ন ল তৈরি করবে। তাহলে ইউনিয়ন লিস্ট কতগুলো রয়েছে, 100টা, তো 100টার উপরে ল তৈরি করবে ইউনিয়ন। তারপর ধরো তোমার 61টার উপরে ল তৈরি করবে স্টেট, এরকম রয়েছে। তো এমন কোনো যদি টপিক চলে আসে, এমন কোনো টপিক যদি চলে আসে যে টপিকটা না ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে, না স্টেট লিস্টের মধ্যে রয়েছে, না কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে, তাহলে সেই টপিকের উপর ল তৈরি করবে কে, সেই টপিকের উপর ল তৈরি করবে কি, ইউনিয়ন। তাই এটাকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার কার রয়েছে, ইউনিয়নের। তাহলে যদি এমন কোনো টপিক যেটা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট বা কনকারেন্ট লিস্টের মধ্যে নেই, তাহলে তার উপরে ল তৈরি করার ক্ষমতা কার রয়েছে, ইউনিয়নের রয়েছে। দেখো তাহলে রেসিডুয়ারি পাওয়ার গেল। দেখো 249, 250 অ্যান্ড 251 ভালো করে বোঝো। প্রথমে আমি কি দিচ্ছি, প্রথমে দিচ্ছি আমি ল তৈরি করার পাওয়ার এবং তার ফিল্ড, যে এই ফিল্ডের উপর ল তৈরি করার ক্ষমতা তোমার রয়েছে, ঠিক আছে? তারপরে দিচ্ছি যে এই ফিল্ডের বাইরে যেটা রয়েছে সেখানে পাওয়ার শুধু ইউনিয়নের থাকছে। 249, 250 আর 251 এটা পড়তে হবে। দেখো এটা হচ্ছে জ, দুটো জ, আর এই দুটো জয়ের মিক্সিং। জ মানে বাংলা জ, এই জ মানে জাতীয় স্বার্থ, এই জ মানে জাতীয় স্বার্থ, এই জ মানে জরুরি অবস্থা, এই জ মানে জরুরি অবস্থা, আর এই জ মানে জাতীয় স্বার্থ এবং জরুরি অবস্থা।
দুটোই সেম। তার মানে দেখো জেনারেলি স্টেট লিস্টের উপরে ল তৈরির করার ক্ষমতা শুধু স্টেটেরই রয়েছে, কিন্তু কিছু সার্টেন কন্ডিশনে স্টেট লিস্টের উপর ল তৈরি করার ক্ষমতা পার্লামেন্টেরও দেওয়া হয় ইন কেস অফ জাতীয় স্বার্থ। যদি ন্যাশনাল ইন্টারেস্ট জড়িয়ে থাকে তবে তবে স্টেট লিস্টের উপর ল তৈরি করার ক্ষমতা কার রয়েছে? পার্লামেন্টের রয়েছে। তাহলে পার্লামেন্ট জাতীয় স্বার্থে স্টেট লিস্টের উপর ল তৈরি করতে পারে। সাধারণত স্টেট লিস্টের উপর ল তৈরি করার ক্ষমতা পার্লামেন্টের থাকে না, কিন্তু জাতীয় স্বার্থে পার্লামেন্টের উপরে স্টেট লিস্টের উপর ল তৈরি করতে পারে। 250 কি বলছে? জরুরি অবস্থা। তাহলে জরুরি অবস্থা চলাকালীন সময়েও কিন্তু স্টেট লিস্টের উপরে পার্লামেন্ট ল তৈরি করতে পারে। এবং 251 কি বলা হয়েছে? যদি জাতীয় স্বার্থ এবং জরুরি অবস্থা চলাকালীন সময়ে পার্লামেন্ট যদি স্টেট লিস্টের উপরে ল তৈরি করে এবং সেই ল নিয়ে যদি কোনো অসঙ্গতি তৈরি হয়, তাহলে সেই সেই ধরো ধরো তোমার কোনো একটা ল তৈরি করা হয়েছে, স্টেট সেই লয়ের বিরোধিতা করেছে যে না আমরা এটা মানবো না, তো এরকম বিরোধিতা করার কোনো জায়গা নেই। সেই লকে সর্বতোভাবে গ্রহণযোগ্য হবে, মানে পার্লামেন্টের বানানো লই গ্রহণযোগ্য হবে। বোঝা গেল কি বলছি? প্রথম হচ্ছে জাতীয় স্বার্থে স্টেট লিস্টের উপরে পার্লামেন্ট ল তৈরি করতে পারে। জরুরি অবস্থায় তোমার পার্লামেন্ট স্টেট লিস্টের উপরে ল তৈরি করতে পারে। জাতীয় স্বার্থ এবং জরুরি অবস্থায় যদি ল তৈরি করে এবং সেই ল নিয়ে যদি স্টেটের সঙ্গে পার্লামেন্টের দ্বন্দ্ব হয়, তাহলে পার্লামেন্টের বানানো লই গ্রহণযোগ্য হবে। তাহলে পার্লামেন্ট মেইনলি প্রায়োরিটি পাবে। 243 ইজ কল্ড দ্য ইন্টার স্টেট কাউন্সিল। খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছি। ইন্টার স্টেট কাউন্সিল মানে ধরো দুটো স্টেটের মধ্যে কোনো দ্বন্দ্ব হলো জমি নিয়ে বা কিছু নিয়ে, তাহলে ইন্টারস্টেট কাউন্সিল হচ্ছে একটা অর্গানাইজেশন যারা কি করে দুটো স্টেটের মধ্যে দ্বন্দ্বকে সলভ করে। যেমন ধরো জল বন্টন নিয়ে ঝামেলা হলো, তাহলে কে সলভ করবে? ইন্টারস্টেট কাউন্সিল। গঙ্গা নদীর জল কে পাবে? বিহার নেবে না ওয়েস্ট বেঙ্গল নেবে? কে কতটা পোর্শন পাবে? এই নিয়ে ঝামেলা হলে কে সলভ করে? ইন্টারস্টেট কাউন্সিল। ক্লিয়ার? তাহলে 263 আমার হয়ে গেল। তাহলে এখানে আমি কতগুলো আর্টিকেল বললাম? এখানে আমি 6টা আর্টিকেল বললাম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার পার্ট 12। পার্ট 12 কি? সেম ইন্টারস্টেট রিলেশনশিপ। আচ্ছা, এই ইন্টারস্টেট রিলেশনশিপ অন দ্য বেসিস অফ ল, লেজিসলেটিভ রিলেশনশিপ এটা না। আর এটা কি? এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ, ফাইন্যান্স অ্যান্ড প্রপার্টি। এটাও রিলেশনশিপ। তো এখানে আমরা কি আর্টিকেলগুলো পড়বো? 266 এর এ, 266 এর বি, এ বি, 267, 275, 280, 282 আর 300A। দেখো আমরা 266 থেকে 300-তে চলে গেলাম আর্টিকেলগুলোর মাধ্যমে। দেখো এখানে কি রিলেটেড? ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ, মানে ফাইন্যান্স নিয়ে যদি কোনো গন্ডগোল হয় তাহলে সেই গন্ডগোলটা সলভ করছে এই আর্টিকেলগুলো। দেখো 266-এ কি নিয়ে বলা হয়েছে? কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক ফান্ড। দেখো আমরা সবাই জানি আমাদের কনস্টিটিউশনে 3টে ফান্ড রয়েছে। একটাকে বলা হয় কনসোলিডেটেড ফান্ড, একটাকে বলা হয় পাবলিক ফান্ড, একটাকে বলা হয় কন্টিনজেন্সি ফান্ড। আচ্ছা, কনসোলিডেটেড ফান্ড বা পাবলিক ফান্ড থেকে কি করা হয়? পাবলিকের জন্য খরচা করা হয়। যেমন তুমি যদি ভাবো যে, আমি যদি তোমাকে সহজভাবে বলি, পাবলিকের জন্য যে খরচা করা হয় সেটা পাবলিক ফান্ড থেকে হয়। ধরো তোমার জন্য রাস্তা বানানো হবে, রোড, ট্রান্সপোর্ট কিছু করা হলো, তাহলে পাবলিক ফান্ড থেকে খরচা হয়। কনসোলিডেটেড ফান্ড থেকে কখন খরচা করা হয়? যখন ধরো বাজেটের কোনো খরচা, প্রকল্প, এই ধরনের খরচা যেগুলো হয় সেগুলো তোমার কনসোলিডেটেড ফান্ড। এটা ভুল বললাম, এইভাবে বলা উচিত নয়, বাট তোমাকে বোঝানোর জন্য। পরে আমি ডিটেলে ফান্ড নিয়ে তোমার সঙ্গে কথা বলবো, তখন ডিটেলে বলবো।
ধরো তোমার যদি বলা হয় যে স্যালারি, কার স্যালারি কোথা থেকে দেওয়া হয়, যেমন চিফ মিনিস্টারের স্যালারি দেওয়া হয়, বা চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের স্যালারি দেওয়া হয় কোথা থেকে বলো তো? পাবলিক ফান্ড থেকে। প্রেসিডেন্টের স্যালারি দেওয়া হয় কোথা থেকে? কনসোলিডেটেড ফান্ড থেকে। আমার একটা শর্টকাট রুল আছে যে স্যালারিগুলো কোথা থেকে দেওয়া হয়, এই দুটোর যে কোনো একটা থেকে, আইদার কনসোলিডেটেড ফান্ড না হলে পাবলিক ফান্ড। তো আমার একটা শর্টকাট রুল হচ্ছে, যদি সাধারণ মানুষ কোনো পাবলিক যদি অন্য কোনো পাবলিককে ডিরেক্টলি অ্যাপয়েন্ট করে, তাহলে তার স্যালারি পাবলিক অ্যাকাউন্ট থেকে দেওয়া হবে। যেমন প্রাইম মিনিস্টারকে তোমার ভোটে নির্বাচিত হন, চিফ মিনিস্টার তোমার ভোটে নির্বাচিত হয়, তাহলে এদের স্যালারি কোথা থেকে দেওয়া হয়? পাবলিক ফান্ড থেকে। গভর্নর কি তোমার ভোটে নির্বাচিত হয়? প্রেসিডেন্ট তোমার ভোটে নির্বাচিত হয়? সুপ্রিম কোর্টের বিচারপতি তোমার ভোটে নির্বাচিত হয় না। দোজ আর ইনডাইরেক্টলি ইলেক্টেড ফ্রম ইউ বা বাই ইউ। তখন এটাকে আমরা কি বলবো? কন্টিনজেন্সি ফান্ড থেকে দেওয়া হয়। তাহলে এটা আমার শর্টকাট রুল। তো যাই হোক, দুটো ফান্ড নিয়ে ডিসকাস করা হয়েছে, একটা কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক ফান্ড। তো সম্ভবত 66 এর এ কথা বলছে কনসোলিডেটেড ফান্ড নিয়ে, 66 এর বি কথা বলছে পাবলিক ফান্ড নিয়ে। তাহলে 66 এর দুটো পার্ট, কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক ফান্ড। 267 কথা বলছে আরেকটা যে ফান্ড, সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড, আচ্ছা কন্টিনজেন্সি ফান্ডের গুরুত্ব কি? ধরো কোথাও বন্যা হয়েছে, খরা হয়েছে, আপৎকালীন ফান্ড, যেটা ইমার্জেন্সি ফান্ড বলা হয়। ধরো কোথাও কোনো খরা বন্যা হলো, তাহলে তুমি সেখানে যে অনুদান দেবে, সেই অনুদানটা আমার এই কন্টিনজেন্সি ফান্ডের থ্রু দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? দেখো 275 অ্যান্ড 282, এই দুটোকে আমরা একসাথে পড়বো, এটা প্রিলির কোশ্চেন। 275 অ্যান্ড 282 এই দুটো জিনিসই হচ্ছে কেন্দ্র রাজ্যকে অনুদান দেবে। এই দুটোই কি? কেন্দ্র রাজ্যকে অনুদান দেবে। কেন্দ্র মানে ইউনিয়ন, স্টেটকে অনুদান দেবে, স্টেটকে অনুদান দেবে। ঠিক আছে, তাহলে এটার প্রিলিতে কোশ্চেন দিয়েছিল যে অনুদান কনসেপ্ট, স্টেট ইউনিয়ন অনুদান কনসেপ্টটা কিন্তু দুটো আর্টিকেলে বলা হয়েছে, 275 অ্যান্ড 282। নেক্সট দেখো 280, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। 280 যেটা, সেটা হচ্ছে তোমার ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন এটা খুব গুরুত্বপূর্ণ একটা কমিশন। আমরা পড়বো, যখন আমরা বাজেট পড়বো তখন আমরা পড়বো যে ফাইন্যান্স কমিশন তৈরি হয় 5 মেম্বার কমিশন। এই ফাইন্যান্স কমিশন বা অর্থমন্ত্রক, আজকে নির্মলা সীতারামন যিনি আমাদের অর্থমন্ত্রী, এই যে অর্থমন্ত্রক আমরা আরবিআইতে কিছুটা পড়েছি, ইকোনমিক্সের আরবিআইতে বলা হয়েছে যে অর্থমন্ত্রকের কি কি দায়িত্ব, তাহলে এটা 280-র মাধ্যমে গঠন করা হয় ফাইন্যান্স কমিশন। 300A যদি দেখা যায়, 300A-তে আমরা কি পড়েছি? আমরা পড়েছিলাম না যে সম্পত্তির অধিকার একটা সময় আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, পরবর্তীকালে সম্পত্তির অধিকারটা আমাদের আর ফান্ডামেন্টাল রাইট না, এটাকে আমরা লিগ্যাল রাইট বলে ঘোষণা করি। তো এটাকে 300A-তে আমরা সম্পত্তির অধিকারকে নিয়ে যাই ফান্ডামেন্টাল রাইট থেকে ক্যান্সেল করে। ক্লিয়ার সবার কাছে? একদম একদম সবার কাছে ক্লিয়ার। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পার্ট পার্ট 13। পার্ট 13 কি নিয়ে কথা বলছে? ট্রেড অ্যান্ড কমার্স। পার্ট 13 কত কত? 301 থেকে 307। তোমরা পার্টটাকে পুরো গুলে খেতে হবে আর্টিকেল মুখস্থ করতে গেলে। পার্ট 13-এর তুমি যদি দেখো আর্টিকেল 301, আমরা দুটোই পড়বো, 301 আর 307, ব্যাস এইটুকুই। মানে এই পার্টের ডিস্ট্রিবিউশনের প্রথম আর্টিকেল আর লাস্ট আর্টিকেল পড়বো। 1 নম্বরে কি বলা হয়েছে? তুমি বিজনেস করার ফ্রিডম পাবে। দ্বিতীয়ত, তুমি এমন কোনো বিজনেস করবে না যে বিজনেসটা গভর্নমেন্টের রেস্ট্রিকশন ফলো করে না। মানে তোমার বিজনেস যদি কোনোভাবে গভর্নমেন্টের রুলের এগেইনস্ট হয়, তাহলে তোমার বিজনেসকে বন্ধ করে দেওয়ার পাওয়ারও আমার রয়েছে। মানে তোমার বিজনেসের উপরে রেস্ট্রিকশন ধার্য করার রাইট। তার মানে তোমার বিজনেসের যেমন ফ্রিডম রয়েছে, তেমনি 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 বিজনেসের উপর রেস্ট্রিকশনও আমরা জারি করতে পারি। তাহলে দুটো, ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড তুমি করতে পারো, ট্রেডের উপরে আমরা রেস্ট্রিকশনসও জারি করতে পারি। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তাহলে পার্ট 13 হয়ে গেছে। পার্ট 14, পার্ট 14, পার্ট 14 কি নিয়ে? সার্ভিস। সার্ভিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট, এই যে সিভিল সার্ভিস। দেখো আর্টিকেল 312, কত পড়বো? 312, 315, 315,
আমরা পড়বো। আর তুমি পড়তে পারো 315 পড়তে পারো, আর 320 পড়তে পারো। 320, ঠিক আছে। দেখো 312 315তে কি বলা হয়েছে? 312তে বলা হয়েছে অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিস। আর এটাকে বলা হয় পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি। দেখো পিএসসি ইউনিয়ন অ্যান্ড স্টেট দুটোরই হয়। ইউনিয়নের হয় ইউপিএসসি, স্টেটের হয় এসপিএসসি। তোমরা যে পরীক্ষার জন্য লড়ছো সেটা হচ্ছে এসপিএসসির এক্সাম, ডব্লিউবিসিএস। আর ইউপিএসসি নামক একটা এক্সামও হয়, তোমরা নিশ্চয়ই জানো। এর বাইরে আরও কিছু এক্সাম রয়েছে, তাকে আমরা বলি অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিস মেইনলি তিনটে হয়। একটা আইএএস, আইপিএস আর আইএফএস। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। আর ইউপিএসসি হচ্ছে সিভিল সার্ভিস, ঠিক আছে। আমরা যখন ইউপিএসসি এসপিএসসি নিয়ে পড়াশোনা করব তখন এগুলোকে আমরা সার্ভিস নিয়ে ডিটেলে পড়াশোনা করব। তোমাদের নোটস তোমরা পাবে, তখন জিনিসটা ক্লিয়ার হবে ইউপিএসসি আর অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে বেসিক ডিফারেন্স কি। 315(2)তে কি বলা হয়েছে? 315(2)তে বলা হয়েছে জেপিএসসি। জেপিএসসি এটাও আমরা পড়বো, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। ধরো এই যে দুটো স্টেট মনে করলো যে আমরা আলাদা আলাদা করে এসপিএসসি এক্সাম নেব না। বিহার যে এসপিএসসি এক্সাম তাকে বলা হবে বিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল যে এক্সাম সেটাকে বলা হচ্ছে ডব্লিউবিপিএসসি, ঠিক আছে। তো ওরা বলছে যে না, আমরা আলাদা করে বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের এক্সাম নেব না, আমরা একটাই এক্সাম নেব, সেটা হচ্ছে ধরো জেপিএসসি, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। মানে এই পরীক্ষাটা বিহারের স্টুডেন্টরাও দেবে, এই পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাও দেবে। দিস ইজ কল্ড জেপিএসসি। আমরা ডিটেলে পড়বো জেপিএসসি সম্পর্কে। 320তে কি বলা হয়েছে? 320তে হচ্ছে ফাংশনস অফ পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসির কি ফাংশন, এসপিএসসির কি ফাংশন, হলো এই কটা। নেক্সট আমরা চলে যাচ্ছি তোমার পার্ট, এটা আমাদের রিক্যাপ ছিল, রিক্যাপ আমরা করব লাস্টে। আমরা চলে যাচ্ছি পার্ট 15। পার্ট 15 কি কি আর্টিকেল পড়বো? পার্ট 15 হচ্ছে ইলেকশনে আমরা দুটো আর্টিকেল পড়বো, 324 আর 326। 324-এ কি বলা হয়েছে? 324-এ বলা হয়েছে যে ইলেকশন কমিশন। আর এখানে বলা হয়েছে তোমার ফ্র্যাঞ্চাইজি রয়েছে, বা তোমার কি রয়েছে, ভোট দেওয়ার রাইট রয়েছে, ঠিক আছে। 18 বছর বয়স হলে তুমি ভোট দিতে পারবে। তাহলে ভোট দানের তোমার যে রাইট রয়েছে, ইলেকশন অ্যাকচুয়ালি, রাইট টু ভোট ইজ ইয়োর লিগাল রাইট, ঠিক আছে, কনস্টিটিউশনাল রাইট। সেটাকে আমরা কিন্তু পার্ট 15-এর মাধ্যমে পাচ্ছি, 24 এবং 26। ক্লিয়ার? এরপরে চলে যাচ্ছে আমরা পার্ট 16, সেটা হচ্ছে স্পেশাল প্রভিশন এসসি এবং এসটিদের জন্য। খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে পড়বো আমরা 330, 331, 332, 333, 338, 338-এর এ, 338-এর বি, এগুলো আমরা পড়বো। দেখো মেইনলি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো। দেখো প্রথম যে চারটে সেটা হচ্ছে লোকসভা এবং বিধানসভা নিয়ে। দেখো আমাদের লোকসভায় এসসি এসটিদের সংরক্ষণ, এই কথা বলা হয়েছে। 330-এ লোকসভায় এসসি এসটিদের সংরক্ষণের কথা বলা হয়েছে। লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের সংরক্ষণ, এইটা বলা হয়েছে। 332-এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এসসি এসটি সংরক্ষণ, এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অ্যাংলো ইন্ডিয়ানদের সংরক্ষণ। ইজি না? প্রথম দুটোতে লোকসভা এসসি এসটি অ্যাংলো ইন্ডিয়ান, পরের দুটোতে রাজ্যসভায় এসসি এসটি অ্যাংলো ইন্ডিয়ান। বর্তমানে একটা অ্যামেন্ডমেন্ট করে এটাকে তুলে দেওয়া হয়েছে। এখন আর অ্যাংলো ইন্ডিয়ানরা লোকসভায় বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তোমার এই রিজার্ভেশনটা পাবে না, এটা ভুলে যাও। এই অ্যামেন্ডমেন্টটা আমরা যখন অ্যামেন্ডমেন্ট আকারে পড়বো তখন, বাট আর্টিকেল পড়ছি তো আর্টিকেলের মতো করে মনে করো। তাহলে কি হবে? 30-31 লোকসভার এসসি এসটি অ্যাংলো ইন্ডিয়ান, আর 32-33 হচ্ছে তোমার বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান। আর এটা কি, এই তিনটেই হচ্ছে
এই তিনটেই হচ্ছে ন্যাশনাল কমিশন। এই তিনটেকে আমরা কি বলছি? ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি। আচ্ছা, ন্যাশনাল কমিশন মানে কি? ন্যাশনাল কমিশন মানে হচ্ছে ওদের সুযোগ সুবিধা দেখার জন্য একটা কমিশন। দেখো 338 যেটা সেটা হচ্ছে এনসিএসসি, ন্যাশনাল কমিশন ফর এসসি। 338A যেটা সেটা হচ্ছে এনসিএসটি, আর 338 হচ্ছে এনসিবিসি। তিনটে দেখো কি বলা হচ্ছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, ন্যাশনাল কমিশন ফর আদার ব্যাকওয়ার্ড কাস্ট ওবিসি। তাহলে 338 এ তিনটে রয়েছে, এনসিএসসি, এনসিএসটি আর এনসিবিসি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু মাথায় রাখতে হবে। নেক্সট চলে যাচ্ছি আমরা পার্ট 17, পার্ট XVII 17 মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে পার্ট 17 এখানে কত 38-এ শেষ হয়েছে, এখানে আমরা শুরু হবে 43 থেকে। 43 আর 350 এ আর 350 বি, এই তিনটে আর্টিকেল আমরা পড়বো। 343, দেখো 343 যেটা সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়েই কথা বলা হয়েছে, পার্ট যেটা সেটা নিয়েই ডিসকাস করেছে। 350 এ খুব গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসছে। সেটা হচ্ছে তোমার আমরা যে প্রাইমারি যে এডুকেশনগুলো আমাদের রয়েছে, মানে একদম ইনিশিয়াল স্টেজ অফ এডুকেশন, সেখানে আমরা মাদার টাং ব্যবহারের সুযোগ পাবো, মানে মাতৃভাষায়, মানে তুমি বাঙালি হলে বাংলায় পড়ার সুযোগ পাবে ইন প্রাইমারি এডুকেশন। এবং যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি, যারা সংখ্যালঘু, ভাষার ভিত্তিতে সংখ্যালঘু যারা, তাদেরকে তাদের সুযোগ সুবিধা দেখার জন্য আমরা একজন অফিসার নিয়োগ করতে পারবো। মানে প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট আ অফিসার, স্পেশাল অফিসার ফর দোজ হু আর লিঙ্গুইস্টিক মাইনরিটি। যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি গোষ্ঠীর মধ্যে পড়ে, প্রেসিডেন্ট তাদের জন্য একটা স্পেশাল অফিসার নিয়োগ করতে পারেন। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে মাদার টাং ব্যবহারের সুবিধা রয়েছে, আর একটা কি তোমার প্রেসিডেন্ট লিঙ্গুইস্টিক মাইনরিটিদের জন্য কি করতে পারে, একটা স্পেশাল অফিসার নিয়োগ করতে পারে। এবং আমরা এরপরে পড়বো পার্ট 18। পার্ট 18 হচ্ছে ইমার্জেন্সি প্রভিশন। এটা আমরা আগেও পড়েছি, তিনটে ইমার্জেন্সি রয়েছে 4-এর গ্যাপে, 352, 356 আর 360 +4 রুল। এটা হচ্ছে তোমার প্রথমটা ন্যাশনাল ইমার্জেন্সি, তারপরটা স্টেট ইমার্জেন্সি, তারপরটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ইজি, 4টে গ্যাপ দিয়ে আমাদের পড়তে হবে। আর লাস্ট যে আর্টিকেলটা আমরা পড়বো সেটা হচ্ছে 368, পার্ট কত? পার্ট হচ্ছে 20, সেখানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। এটা তোমরা জানো 368 ডিলস উইথ দ্য অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, একটু তোমাদের কনফিউশন হতে পারে, আমি জাস্ট একটু জিনিসটাকে একবার রিক্যাপ করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে আগে শেষ করে দিলাম। দেখো প্রথমত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে পার্ট কত থেকে শুরু করেছি আমরা? 8 থেকে। মানে এখানে আমরা পড়লাম 239 মানে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউটিএস। তারপরে আমরা কি পড়লাম? তোমার পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, সেখানে আমরা পড়লাম 243 এ বি সি ডি ই কে। আর এখানে কি পড়লাম আমরা? PQRSTUZA। এখানে দেখো আমরা যেটা পড়েছি এটাও ডেফিনেশন, ভুল ইয়ে হচ্ছে এক্সেপশন, এটা সি কনস্টিটিউশন কম্পোজিশন, CCRDX, রিজার্ভেশন ডিউরেশন ইলেকশন, CCRDX, সেম অ্যাজ এক্স মানে EX। এটা হচ্ছে গ্রাম সভা, এটা তোমার যেটাকে বলা হয় ওয়ার্ড কমিটি। এরপরে বললাম আমরা 244, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন ফর SC অ্যান্ড ST এরিয়া। এই অবধি ইজি। এরপরে যেটা আমরা করেছি সেটা হচ্ছে দেখো ভালো করে দেখো, একটা হচ্ছে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, 245 থেকে 263 আমরা পড়েছি। আর একটা আমরা পড়েছি তোমার 266 থেকে, যেটা ফিনান্সিয়াল রিলেশনশিপ 300A। তারপরে আমরা পড়েছি 301 আর 307, কি এটা? ব্যবসা। এরপরে পড়েছি 312, 315, 315-2, 320, তাই না? যেটা তোমার ওই সার্ভিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট। এরপরে আমরা পড়েছি কি গো? এরপরে আমরা পড়েছি তোমার ইলেকশন। এইদিকে চলে যাচ্ছি, ইলেকশন কত থেকে? 324, 326, দুয়ের গ্যাপ। তারপরে SC ST 330, 331, 332, মনে আছে সে অ্যাংলো ইন্ডিয়ান 333, 338 A B। নেক্সট আমরা পড়েছি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 343, 350A, 350B। নেক্সট আমরা পড়েছি কত? ইমার্জেন্সি 352, 356, 360।
অ্যান্ড ফাইনালি 368 অ্যামেন্ডমেন্ট। দেখো এখানে তাহলে কি পড়েছি আমরা, 245, 245 এর পরে পড়েছি 248, পরপর 249, 250, 251। দেখো এটা হচ্ছে ল তৈরি করার ক্ষমতা রয়েছে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের। এটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার। এটা কি বললাম আমরা, জ জ আর জ প্লাস জ, জাতীয় স্বার্থ, জরুরি অবস্থায় পার্লামেন্ট স্টেট লেজিসলেচার ল তৈরি করতে পারে। যদি দ্বন্দ্ব তৈরি হয় তাহলে সেই সেই ল নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে কারটা গ্রহণযোগ্য হবে, ইউনিয়নেরটা। এটা হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিল। যদি কোনো দুটো স্টেটের মধ্যে ঝামেলা হয় তাহলে ইন্টারস্টেট কাউন্সিল তৈরি হবে। 266 থেকে 300 ফিনান্সিয়াল রিলেশনশিপ, এটা কি কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক ফান্ড, এ এবং বি কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক ফান্ড নিয়ে ডিল করছে। 267 কন্টিনজেন্সি ফান্ড নিয়ে ডিল করছে। দেখো 275 অ্যান্ড 282 এই দুটো অনুদান নিয়ে কথা বলছে, আর 280 কথা বলছে ফিনান্স কমিশন নিয়ে। আর এটা তোমার কি, এটা হচ্ছে তোমার সম্পত্তির অধিকার নিয়ে কথা বলছে। ক্লিয়ার? নেক্সট দেখো, ব্যবসা করার অধিকার রয়েছে। 307-এ বলা হচ্ছে তুমি তোমার ওই ব্যবসার উপরে রেস্ট্রিকশনও জারি করা যেতে পারে। 12 হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস, ইউপিএসসি, এসপিএসসি, ফাংশনস অফ ইউপিএসসি, এসপিএসসি। আর এখানে হচ্ছে 315-তে কি বলা হয়েছে, জেপিএসসি, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। 24-এ ইলেকশন কমিশন আর তোমার ভোট দেওয়ার অধিকার। এ লোকসভায় এসসি এসটিদের আসন সংরক্ষণ, রাজ্যসভায় লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের আসন সংরক্ষণ, বিধানসভায় এসসি এসটি, বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান। এটা হচ্ছে তোমার এনসিএসসি, এনসিএসটি, এনসিবিসি। এটা গেল। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তুমি প্রাইমারি এডুকেশন মাদার টাং ব্যবহারের সুযোগ পাবে, এবং যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি তাদের স্পেশাল অফিসার নিয়োগ করা হবে প্রেসিডেন্টের দ্বারা তাদের সুযোগ সুবিধা দেখার জন্য। ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি আর অ্যামেন্ডমেন্ট, ব্যাস এইটুকু আমরা আপাতত পড়ছি। হ্যাঁ, লাস্ট মোমেন্টে আমরা একটু তাড়াহুড়ো করে শেষ করলাম। আরও আস্তে আস্তে করালে হয়তো মাইন্ডে আরও বেশি ঢুকতো তোমাদের, কিন্তু আমাদের হাতে টাইম কম ছিল বলে আমরা একটু তাড়াহুড়ো করে কমপ্লিট করলাম। ঠিক আছে।